একটা গুলি বদলে দিল ইতিহাস। 1909 সালে হাড় কাঁপানো ঠান্ডায় একজন তরুণ কোরিয়ান জীবন বাজি রেখে ছুটে গেল জাপানি শাসকের সামনে। লক্ষ্য একটাই, কোরিয়ার স্বাধীনতা। এই মুভিতে শুধু প্রতিশোধ নয়, একটা সাহস, আত্মত্যাগ আর ভালোবাসার গল্প। বলছিলাম হারবিন মুভিটির কথা। মুভিটির IMDb রেটিং 6.2 এবং রোটেন টমেটোসে 88% ফ্রেশ। তবে চলুন ঘুরে আসা যাক আজকের এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশন থেকে। মুভির শুরুতে বরফে ঢেকে থাকা একটা নদী, চারপাশে নিস্তব্ধতা আর হিমেল বাতাস। সেই নদীর উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে একজন মানুষ। তার চোখে মুখে চিন্তার ছাপ, শরীরে ক্লান্তি। এই মানুষটি আমাদের গল্পের হিরো অহন। এরপর কাহিনী চলে আসে রাশিয়ার ভ্লাদিস্টিক শহর। 1909 সালের 17 জানুয়ারি একটি ছোট ঘরে বসে কয়েকজন কোরিয়ান বিপ্লবী আলোচনা করছে অহনকে নিয়ে। লি বলে, আমার মনে হয় অহন মারা গেছে। কিম বলে, না, দেখো, অহন একদিন ফিরে আসবে। তখন পেছন থেকে একজন বলে ওঠে, আমার মনে হয় অহন জাপানি গুপ্তচরদের দলে যোগ দিয়েছে। তা না হলে সে এখনো কেন বাড়ি ফিরে আসছে না। গল্পের আরেক চরিত্র জিন বলে, কারোর সম্পর্কে না জেনে কোনো কথা বলা ঠিক নয়। হতে পারে সে কোনো বিপদে পড়েছে। ঠিক তখনই আমাদের গল্পের হিরো অহন ফিরে আসে। হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সবাই অহনকে দেখে খুশি হয়, কিন্তু কিছু কিছু কমরেড তাকে দোষারোপ করে। তারা বলে, তোমাদের জন্য আমাদের অনেক কমরেড মারা গিয়েছে, তোমার বোকামির জন্য আমাদের অনেক কমরেডকে জীবন দিতে হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদেরকে 40 দিন আগের একটি ভয়াবহ যুদ্ধ দেখানো হয়। এখানে কোরিয়ান সৈন্যরা জাপানি সৈন্যদের বিরুদ্ধে ভয়ানক যুদ্ধ করছিল। যুদ্ধে কোরিয়ানরা জাপানি সৈন্যদের নৃশংসভাবে হত্যা করে এবং তাদের জেনারেল মোরককে আটক করে। মোরককে বন্দি করে অহন জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের স্বাধীনতাকামী মানুষের উপর আক্রমণ করেছিলে? তোমার কি একটু মানবতা নেই? তুমি নৃশংসভাবে আমাদের দেশের জনগণকে হত্যা করেছ। তখন কি তোমার বিবেক একটুও কাজ করেনি? মোর উত্তরে বলে, আমি এর জন্য একটুও লজ্জিত নই। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তার এমন কথা শুনে লি রেগে মোরকে মারতে আসে, কিন্তু অহন তাকে বাধা দেয় এবং বলে, তাকে মেরো না, আমরা তাকে ছেড়ে দেব, যাতে সে নিজেকে শুধরানোর একটা সুযোগ পায়। অহনের কথা শুনে লি অবাক হয়ে যায়। এর সাথে বাকি কমরেডরাও এই সিদ্ধান্তের বিরোধিতা করতে শুরু করে। তবে অহন কারো পরামর্শ না শুনে জেনারেল মোর এবং তার কিছু সৈন্যকে মুক্তি দেয়। তার এই সিদ্ধান্তে সবাই তার উপর বিরক্ত হয়ে যায়। এরপর অহন সবাইকে নিয়ে এক জায়গায় আশ্রয় নেয়। কমরেড আর সৈন্যরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে। অহন তাদেরকে বলে, তোমরা এখানে বিশ্রাম নাও, আমি নিচের গ্রামে গিয়ে খাবার নিয়ে আসি। অহন তখন খাবার আনতে ঠিক তখনই জাপানি জেনারেল মোর তাদের সৈন্যদের নিয়ে পেছন থেকে কামান দিয়ে আক্রমণ করে এবং সবাইকে মেরে ফেলে। অহন যখন গ্রাম থেকে খাবার নিয়ে আসে, তখন সৈন্যদের এই অবস্থা দেখে সে খুব কষ্ট পায়। সে বুঝতে পারে নিজের ভুল আর বোকামির কারণে সবাই মারা গেছে। এরপর এখান থেকে সিন শিফট হয় এবং আমরা বর্তমানে ফিরে আসি। কমরেডদের একজন রেগে গিয়ে বলে, তোমার এই ইমোশনাল গল্প বাদ দাও, তোমার জন্যই আমরা অনেক সৈন্যকে হারিয়েছি। এতদিন তুমি কোথায় ছিলে তার জবাব দাও। কেন হঠাৎ করে এখানে ফিরে এলে? অহন শান্তভাবে বলে, আমি কোনো আবেগের গল্প বলতে আসিনি, আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। আমার চোখের সামনে আমার কমরেডদের মরতে হয়েছে, আমি সেই মৃত্যুর বদলা চাই। এই সব কিছুর পেছনে আসে জাপানের প্রধানমন্ত্রী হিরোবুমি। সে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে। আমি তাকে শেষ না করা পর্যন্ত থামবো না। একমাত্র তাকে হত্যা করেই আমি আমার কমরেডদের রক্তের বদলা নিতে পারবো। এরপর দেখা যায় জাপানের প্রধানমন্ত্রী হিরোবুমি এক বক্তৃতায় বলছে, জাপান ও কোরিয়ার মানুষের মঙ্গল শান্তির কামনা ভেবে আগামী 26শে অক্টোবর রাশিয়ার হারবিন শহরে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্য অবস্থায় জাপানের সঙ্গে কোরিয়ার একটি চুক্তি হবে এবং এই চুক্তিতে কোরিয়ার পুরো জাপানের নিয়ন্ত্রণে চলে আসবে এবং কোরিয়ার সব শাসনভার জাপানের হাতে নেবে। এরপর কমরেড অহন, জি, কিম আর লি সবাই মিলে ট্রেনে উঠে হারবিনের দিকে রওনা দেয়। তাদের একটাই উদ্দেশ্য, হিরোভূমিকে মেরে কমরেডদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া। ট্রেনে যাওয়ার সময় তারা নিজেদের মধ্যে পরিকল্পনার কথা বলছিল। সেখানে একজন পুলিশ অফিসার তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে এরা জাপানি নয়, তারা কোরিয়ান। এরপর পুলিশ তাদেরকে সন্দেহ করে, জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়, কিন্তু তারা এতই চালাক ছিল যে তারা ধরা না পড়ে পুলিশের উপর আক্রমণ
আক্রমণ চালিয়ে ট্রেন থেকে পালিয়ে যায়। এরপর তাদের ধরার দায়িত্ব দেওয়া হয় সেই জাপানি জেনারেল মোরিকে। সেখান থেকে পালিয়ে অহন আর লি রাশিয়ার এক গোপন আস্তানায় পৌঁছায়, যেখানে তারা অন্য কমরেডদের সাথে দেখা করে। কিন্তু কিছুক্ষণ পর কিমো সেখানে ফিরে আসে, কিন্তু জিন ফিরে না আসায় সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। বুঝতে পারে এখন আর দেরি করা যাবে না। তারা সিদ্ধান্ত নেয় আগামী 26শে অক্টোবর হিরোভূমি যখন হারবিনের শান্তি চুক্তি করতে আসবে, তখন হিরোভূমি যে ট্রেনে উঠবে সেই ট্রেনটাই তারা বিস্ফোরণ করে উড়িয়ে দেবে এবং ওই বিস্ফোরক সংগ্রহ করার দায়িত্ব পড়ে অহনের উপর। এরপর গল্প আমাদের নিয়ে যায় তাদের মিশনের 7 দিন আগে, এক গুরুত্বপূর্ণ সময়ে। জাপানের প্রধানমন্ত্রী হিরোভূমির শান্তি চুক্তির জন্য ট্রেনে করে হারবিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। সে জানতে পারে কোরিয়া থেকে অহনের নেতৃত্বে একদল বিপ্লবী তাকে হত্যা করার জন্য আসছে। তখন সে পুলিশের জেনারেলকে নির্দেশ দেয় অহনকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। অন্যদিকে অহন বিস্ফোরক সংগ্রহের জন্য তার এক বন্ধুর কাছে যায় এবং জিজ্ঞেস করে কোথায় সে এই বিস্ফোরক পাবে। তখন তার বন্ধু তাকে জানায় একমাত্র ম্যাডাম কং তাকে সাহায্য করতে পারে। ম্যাডাম কং আগে থেকে কোরিয়ার বিপ্লবীদের সঙ্গে কাজ করতেন। অহন এরপর ম্যাডাম কং এর বাড়ি যায় এবং পুরো পরিকল্পনা খুলে বলে। সে জানায় ট্রেন ধ্বংস করতে তাদের অনেক বিস্ফোরক দরকার। ম্যাডাম কং প্রথমে বলে এত কম সময় এত বিস্ফোরক সংগ্রহ করা অসম্ভব। তখন অহন অনুরোধ করে বলে যদি বিস্ফোরক না পায় তাহলে পুরো মিশন ব্যর্থ হয়ে যাবে। অনেক চিন্তার পর ম্যাডাম কং বলে এত বিস্ফোরক একমাত্র কমরের ডই দিতে পারে। যদিও সে আগে বিপ্লবী ছিল, এখন সে ডাকাত হয়ে গেছে এবং সামসু গ্রামে থাকে। ম্যাডাম কং জানায় তারা আগামীকাল সকালে সামসু গ্রামের দিকে রওনা হবে। অন্যদিকে জিন ফিরে এসেছে, তাকে দেখে সবাই অনেক খুশি হয়। পরে জিন আর কিম একসাথে একটা বারে যায় এবং ড্রিঙ্কস করতে শুরু করে। কথার মাঝে কিম বলে আমি তোমার কাছে আমার জীবনের জন্য ঋণী। সেদিন তুমি না থাকলে আমি জাপানিদের হাতে মরে যেতাম। জিন হেসে জবাব দেয় ঠিক আছে, যখন আমি বিপদে পড়ব তুমি আমার জীবন বাঁচিয়ে নিও এবং সেই ঋণটা শোধ করে দিও। এরপর আমরা দেখি মিশনের ঠিক 5 দিন আগের ঘটনা। জাপানের প্রধানমন্ত্রী হিরোভূমি জানতে চায় অহনকে এখনো ধরা গেছে কি না। সে পুলিশের উপর প্রচন্ড চাপ দেয় তাকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে অহন আর ম্যাডাম কং সামসু গ্রামের পথে রওনা দেয় বিস্ফোরক সংগ্রহ করার জন্য। গ্রামটি অনেক দূরে ও দুর্গম হওয়ায় তারা মরুভূমি আর কঠিন পথ পেরিয়ে সন্ধ্যাবেলায় কোথাও একটু বিশ্রাম নেয়। কং বলে হিরোভূমিকে না মারলে কোরিয়ার স্বাধীনতা কখনোই আসবে না। এই স্বাধীনতার জন্য আমরা প্রাণ দিয়েছি, আমাদের যেভাবেই হোক কোরিয়াকে হিরোভূমির হাত থেকে বাঁচাতে হবে। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। গ্রামে পৌঁছে তারা ডটের আস্তানায় যায়। সেখানে তারা দেখে ডট মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। অহন তাকে দেখে এবং বলে তুমি তো একসময় বিপ্লবী ছিলে, ডাকাত কেন হয়ে গেলে? ডট দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় বিপ্লব আমার সবকিছু কেড়ে নিয়েছে, আমার পরিবার শান্তি সব হারিয়েছি আমি, তাও তো কোরিয়া স্বাধীন হয়নি। অহন ডটের কষ্ট বুঝতে পারে এবং তার কাছে বিস্ফোরক চায়। প্রথমে ডট দিতে রাজি না হলেও শেষ পর্যন্ত সে অহনের অনুরোধে বিস্ফোরক দিতে রাজি হয়। অহন বিস্ফোরক নিয়ে ফিরে আসে গোপন আস্তানা। সেখানে উপস্থিত কমরেডদের সাথে সে দ্রুত বিস্ফোরকগুলো বাক্স ভরে হারবিনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সবাই আশায় বুক বাঁধে যেন সবকিছু ঠিকঠাক ভাবে সম্পূর্ণ হয়। কিন্তু এই আশার মাঝেই হঠাৎ করে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। সো চোখ ফাঁকি দিয়ে সেখানে হাজির হয় জাপানি জেনারেল মোরের কাছে। তাকে দেখে সবার মুখ শুকিয়ে যায়। অহনের মনে তখনই সন্দেহ জন্মে, এখানে নিশ্চয়ই কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে। তা না হলে গোপন এই জায়গার খবর মোর কিভাবে পায়, কারা এমন তথ্য দিল? মোর কিছু বুঝে ওঠার আগেই অহন বুদ্ধিমত্তার সাথে কমরেডদের নিয়ে পাল্টা আক্রমণ চালায়। শুরু হয় তুমুল এক যুদ্ধ। গুলি, বিস্ফোরণের ধোঁয়ায় আর চিৎকারে পুরো এলাকা কেঁপে ওঠে। সবাই কোনো মতে পালিয়ে গেলেও লি ধরা পড়ে যায় জেনারেল মোরের হাতে। মোর লিকে ধরে তার মুখ থেকে অহনের অবস্থা জানার চেষ্টা করে। সেই চিৎকার করে বলে অহন কোথায়? কিন্তু লি মাথা নত করে বলে অহন তোমাদের মতো নিচু মনের নয়, সে একজন মহান, যে একদিন তোমাকে ক্ষমা করেছিল। তুমি আমাকে মারতে পারো কিন্তু আমি কখনো তোমাকে অহনের সম্পর্কে কিছু বলবো না। মোর রাগে গর্জে ওঠে, আবারও জিজ্ঞেস করে কোথায় অহন, কিন্তু লির উত্তর বদলায় না। বললেও বিশ্বাসঘাতকতা সে করবে না। শেষমেশ মোর হতাশ হয়ে ঠান্ডা মাথায় লিকে গুলি করে ফেলে। অন্যদিকে এই ঘটনার খবর পৌঁছে যায় অহনের কাছে। অহনের মন ভেঙে যায়, সে একদম স্তব্ধ হয়ে যায়। প্রিয় বন্ধুকে হারানোর কষ্টে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। সাথে সাথে তার মাথা ঘুরতে থাকে এবং তার মাথায় একটি প্রশ্ন আসে, কে ছিল এই বিশ্বাসঘাতক? মোরকে খবর দিল, কার জন্য লিকে প্রাণ দিতে হলো? এরপর আমরা দেখি
মিশনের আর মাত্র 2 দিন বাকি। হিরোভূমি ইতিমধ্যে হারবিনে পৌঁছে গেছে। তিনি তার চারপাশে অফিসারদের কড়া নির্দেশ দেয়। হিরোভূমি বলে এই চুক্তি যেন যে কোনো মূল্যে সফল হয়, কোনোভাবে এই চুক্তিতে কোনো ধরনের ব্যাঘাত না দেখা যায়। অহন এবং তার লোকেরা যেন একদম কাছেই আসতে না পারে। চারিদিকে সৈন্য মোতায়েন করা হয়, রাস্তা স্টেশনে সবখানে কড়া পাহারা দেওয়া হয়। অন্যর আমরা দেখতে পাই সবাই ট্রেনে চড়ে হারবিনের পথে রওনা দেয়, মুখে দৃঢ় সংকল্প এইবার হিরোভূমিকে শেষ করতেই হবে। এই সময় আমরা জানতে পারি আসল সত্য ঘটনা। সেই গুপ্তচর আর কেউ নয়, কমরেড জিন। মূলত তারা যখন প্রথমবার কোরিয়া থেকে ট্রেনে করে হারবিনে যাচ্ছিল তখন পুলিশের সন্দেহ হলে তারা ট্রেন থেকে লাফ দেয়। সবাই পালিয়ে গেলেও জিন ধরা পড়ে যায়। এরপর জাপানি পুলিশ তাকে অমানবিক নির্যাতন করে, মানসিকভাবে ভেঙে দেয়, আর শেষমেশ তাকে বাধ্য করে তাদের হয়ে গুপ্তচর হিসেবে কাজ করার জন্য বলে। জিন ছিল সেই ব্যক্তি যে তাদের গোপন আশ্রয়ের ঠিকানা জেনারেল মোরকে জানায়। সে হচ্ছে বিশ্বাসঘাতক, যার কারণে লিকে হারাতে হয়েছে। এরপর সিন শিফট হয় এবং আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। দেখা যায় জিন মোরের সামনে দাঁড়িয়ে আছে। মোর রেগে গিয়ে হুমকি দিয়ে বলে, তুমি যদি আমাকে অহনের ঠিকানা না দাও আমি তোমাকে মেরে ফেলবো। জিন তখন বারবার কাপা গলায় বলতে থাকে, আমি সত্যি কিছু জানি না। সেদিন সেই হামলার পর থেকে আমি আর অহনের সঙ্গে দেখা করিনি, কোথায় আছে কিছু জানি না। এরপর দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। ট্রেনের ভিতর থাকা বাকি কমরেডদের সঙ্গে দেখা যায় জিনকে। সে তাদের দিকে তাকিয়ে ভাঙা গলায় জিজ্ঞেস করে, তোমরা কেউ জানো অহন কোথায় আছে? আমার সঙ্গে একটু দেখা করার সুযোগ দাও। কিন্তু কেউ তার প্রশ্নের কোনো জবাব দেয় না। এরপর ট্রেন একটি স্টেশনে থামে, সবাই ট্রেন থেকে নেমে পড়ে। জিন তখন আবার বেকুল হয়ে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? এখন আমাদের পরবর্তী পরিকল্পনা কি? তখন কিম ধীর কণ্ঠে জবাব দেয়, আমরা অহনের কাছে যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ খবরটি দ্রুত জেনারেল মোরের কাছে পৌঁছে যায়। অন্যদিকে অহনের কাছে পৌঁছাতে তারা যখন ট্রেন ধরতে যায় তখন তারা দেখতে পায় নির্ধারিত ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। বাধ্য হয়ে সবাইকে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এই সুযোগ কিম জিনের দিকে এগিয়ে যায়, তার চোখে মুখে তীব্র রাগ ও হতাশা। সে বলে ওঠে, তুমি আমাদের সাথে এমনটা কিভাবে করতে পারলে জিন? তোমার জন্য আজ আমরা লিকে হারিয়েছি। তুমি কি জানো লি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? আমরা সবাই তোমাকে বিশ্বাস করতাম, ভরসা করতাম, আর তুমি সেই বিশ্বাসের প্রতিদান দিলে এভাবে। জিন মাথা নিচু করে ভাঙা গলায় বলল, আমার হাতে আর কোনো উপায় ছিল না, আমি একেবারে নিরুপায় হয়ে পড়েছিলাম। আমি শুধু নিজের প্রাণটা বাঁচাতে চেয়েছি। হঠাৎ পরিস্থিতি থমকে যায়। জিন ভয়ে থরথর করে কাঁপতে থাকে, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, তুমি তো সেদিন বলেছিলে আমি তোমার জীবন বাঁচিয়েছি, তুমি আমার কাছে ঋণী। আজ আমি সেই ঋণ শোধ চাই না, আমি শুধু আমার প্রাণ ভিক্ষা চাই। আমি সত্যিই ভুল করেছি, কিন্তু আমি মরতে চাই না। এসব কথাবার্তার মধ্যেই তখনই সেখানে জেনারেল মোর চলে আসে। সে রেগে জিনকে মারতে মারতে বলে, তুমি আমাকে মিথ্যা বলেছ। অহন কোথায়? তুমি আমাকে অহনের ঠিকানা দাও। এই বলে জেনারেল মোর তাকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। অন্যদিকে আমরা অহনকে হারবিন রেল স্টেশনে দেখতে পাই। সেখানে কং ও তার সাথে উপস্থিত ছিল। আসলে এইসব পরিকল্পনা অহনের ছিল, যাতে সে জিনকে দিয়ে জেনারেল মোরকে ভুল তথ্য হিরোভূমির কাছ থেকে দূরে রাখতে পারে। আর অহনের আগে থেকেই জানতো যে জিন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেজন্য সে জিনকে ব্যবহার করে মোরকে হিরোভূমির কাছ থেকে দূরে রেখেছিল, যাতে সে খুব সহজেই তাকে হত্যা করতে পারে। অহন এবং কং এক জায়গায় বসে কিছু কথা বলছিল। অহন কংকে বলে, এটা সম্ভবত আমাদের শেষ দেখা। আমি তোমাদের উপকার কখনো ভুলবো না। তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো তাতে আমি চিরকাল কৃতজ্ঞ। যদি তুমি না থাকতে আমি কখনো হিরোভূমির কাছাকাছি পৌঁছাতে পারতাম না। এসব কথা বলার পর কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে আবার বলে, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল তাদের আত্মা এবার শান্তি পাবে। আমি মনে করি এখন আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করতে পেরেছি। এই মুহূর্তে আমি মনে করি আমার রাস্তা একদম সঠিক। কং চুপচাপ অহনের এসব কথাবার্তা শুনছিল। তার চোখে অশ্রু জমেছিল, কিন্তু সে কিছু বলেনি। সে জানতো অহন যা করেছে তা কেবল দেশের জন্য। অন্যদিকে দেখা যায় হিরোভূমি ট্রেনের মধ্যে রাশিয়ান মন্ত্রীদের সঙ্গে চুক্তি করে যাচ্ছিল। ট্রেন হারবিনে পৌঁছায়। হিরোভূমি এবং তার মন্ত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করে। তাদের চারপাশে ছিল কঠোর নিরাপত্তা, যেন কোনো বিপদ না ঘটে। এই নিরাপত্তা সত্ত্বেও অহন তার পরিকল্পনা সফল করতে একটুও পিছু পা হয় না। এক মুহূর্তে হিরোভূমিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। হিরোভূমি কিছু বুঝে ওঠার আগেই সে মারা যায়। অহন তার লক্ষ্য পূরণ করে ফেলে। হিরোভূমির মৃত্যু যেন কেবল অহনের জন্য নয়, তার কমরেডদের আত্মার শান্তির জন্য ছিল একটি শেষ প্রতিশোধ। এবার দেখা যায় হিরোভূমিকে হত্যার দায়ে অহনকে ফাঁসি দেওয়া হয়। তবে এই ফাঁসি তার জন্য কোনো কষ্টের ছিল না, বরং এটি ছিল আনন্দের এবং গর্বের মুহূর্ত। কারণ অহন জানতো তার এই যে মৃত্যু,
মৃত্যু কোরিয়ার স্বাধীনতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং তার কমরেডদের আত্মা শান্তি পেয়েছে। এর কিছুদিন পর আমরা জিনের কাছে জেনারেল মোরকের কথা বলতে দেখি। মোর তাকে বলে, আমি চাইলে তো তোমাকে অহনের সঙ্গে হিরোমিকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলাতে পারতাম, কিন্তু আমি তোমাকে বাঁচিয়েছি। এখন তুমি আমাকে সাহায্য করো, তোমার বাকি কমরেডদের ঠিকানা দাও, নইলে আমি তোমাকে ফাঁসিতে ঝুলাবো। মোরের এই হুমকি শুনে জিনের মধ্যে এক তীব্র রাগ ও প্রতিশোধের আগুন জ্বলে। সে পকেট থেকে একটি ছুরি বের করে মোরের গলায় ঢুকিয়ে দেয়। মুহূর্তে মোর মারা যায়। এরই মধ্য দিয়ে আজকের এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশন শেষ হয়। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দাও এবং কমেন্টে জানাও এরপর কোন মুভিটা এক্সপ্লেন করব।